মাত্র কয়েকদিন আগের কথা যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনের বিরুদ্ধে অর্থাৎ প্রেসিডেন্ট প্লেইং ইলেভেনের বিরুদ্ধে 54 রানে অল উইকেট ডাউন হয়ে গেছিল, সেই বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াতে কিন্তু 200 নিচে অল আউট করে দিয়ে দিল। অবাক লাগছে তাই না? হ্যাঁ, যে বাংলাদেশ বরাবরের দীর্ঘ 23 বছর পরে অস্ট্রেলিয়ার মাঠে খেলতে গিয়েছিল, সেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে একটা কাঁপন ধরিয়ে দিল। স্পেশালি বোলিং ইউনিট, তিনজন বোলার মিলে অস্ট্রেলিয়া সম্পূর্ণ 10 উইকেট তুলে নিয়ে নিল এবং তাদের যে প্রাইম বোলার যে হাসান মাহমুদ, যে নাকি ভারতের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে পর্যন্ত 5 উইকেট পেয়েছে, সে তার নিজের ক্যারিয়ারের সেরা বলটা কিন্তু আজকে করতে দেখলাম। অর্থাৎ 6 উইকেট, 17 ওভার 55 রান, 6 উইকেট, অর্থাৎ অর্ধেকের বেশি টিম অস্ট্রেলিয়ার টিমের প্লেয়ার সে নিজে এক আউট করে দিয়েছে। হাসান মাহমুদের কারণে কিন্তু বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়াকে এত কম রানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এভাবে আটকে দিল। সম্পূর্ণ আলোচনা করব বাংলাদেশের এই এত সাফল্যের বা এত সফল হওয়ার বোলিং এর পেছনে কারণ, এবং অস্ট্রেলিয়ার এরকম ব্যাটিং অর্ডার কলাপস কেন হলো। ভিডিওর সঙ্গে থাকুন। তো প্রথমে যদি বলা যাক যে দীর্ঘ 23 বছরে বাংলাদেশ অস্ট্রেলিয়া মাটিতে খেলতে নামলেও নিজের যে বেসিক যে স্ট্রেংথ গুলি সেগুলি কিন্তু বাংলাদেশ বরাবরই সেখানে উজাড় করে দিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথমে টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নিল, সেটা কিন্তু তাদের টিমের জন্য এত একটা ফলপ্রসূ হয়নি। কিন্তু এক সময় যে অস্ট্রেলিয়া সেই ম্যাচের মধ্যে 45 রানে 0 উইকেট ছিল, তো 0 উইকেট ছিল, সেখান থেকে 74 রানে 4 উইকেট ভাবা যায়, এবং সম্পূর্ণ টিম অল আউট হয়ে যায় 198 রানের মধ্যে। অর্থাৎ বাংলাদেশের বোলিং ইউনিট এত দুর্দান্ত পারফরমেন্স করবে অস্ট্রেলিয়া এগেনস্টে অস্ট্রেলিয়ার মাঠে, এটা কিন্তু আমরা অনেকেরই ধারণা বাইরে ছিল। যদিও তাদের বলার অনেক ব্যাটার আগের তুলনায়, কিন্তু তবু অস্ট্রেলিয়ার ব্যাটাররা যে বাংলাদেশ বলার এগেনস্টে এত স্ট্রাগল করবে, নিজের সেরা ফর্মে খেলতে পারবে না, এটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। অস্ট্রেলিয়ার বরাবর এটা একটা ফুল স্ট্রেংথ টিম, যেটা WTCর ফাইনালের জন্য কিন্তু প্রিপেয়ার করছে। সেই ফুল স্ট্রেংথ টিমকে টেক্কা দিচ্ছে বাংলাদেশের একটা সাধারণ দল। অর্থাৎ বিগত কয়েকদিন আগে বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন প্লাস একসময় কোচ বলেছিল যে স্টিভ ওয়াগের সময় যে অস্ট্রেলিয়ান টিমের যে ডমিনেন্সটা সেখানে ছিল, সেখান থেকে যদি কম্পেয়ার করা হয় অস্ট্রেলিয়ার এই ক্রিকেট টিমটাকে, তাহলে কিছুই না, তার থেকে বাংলাদেশ নাকি ভালো টিম। তবে হাসান মাহমুদের কথা কি, দেখ খালিদ মাহমুদের সুজনের কথা কি এখানে সত্যি হতে যাচ্ছে নাকি? কিন্তু পারফরমেন্সের বিচার করলে কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, বাংলাদেশ শুধু বোলিং ইউনিটে না, ইবাদত হোসেন 2 উইকেট, তাসকিন আহমেদ 2 উইকেট এবং হাসান মাহমুদ 6 উইকেট, তো 3 বোলার মিলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অল আউট করে দিল। তাছাড়া সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা যেটা দেখলাম, বাংলাদেশ ব্যাটিং করতে নামলো, সেখান থেকে হয়তো দিনের শেষে ইনিংসটা খেলতে একটু খুব টাফ হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গার মধ্যে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু সেটাও করে দেখালো। অর্থাৎ টাফ কন্ডিশনে, ব্যাটিং কন্ডিশনে কিন্তু সেখানে তারা খেললো এবং 1 উইকেট হারিয়ে কিন্তু তারা 96 রানের একটা প্রথম ইনিংসের একটা রান সেখানে করে নিল দিন শেষে। অর্থাৎ নিশ্চয়ই সেখানে 102 রানের ট্রেইলে আছে বাংলাদেশ, কিন্তু আগামীকালকে ফার্স্ট সেশনটা হবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সেশনটা যদি খেলে নিতে পারে, ডেফিনেটলি সেখান থেকে কিন্তু বাংলাদেশ লিড নিতে পারবে, এবং সেই লিড যদি নিতে পারে তাহলে আর কি বলবো, অস্ট্রেলিয়া মাঠে ব্যাকফুটে ফেলার এর থেকে সেরা সুযোগ আর কিন্তু বাংলাদেশ পাবে না। এবং ম্যাচ যদি হেরেও যায় অস্ট্রেলিয়া, সিচুয়েশন যদি হয় যে এবং ফার্স্ট ইনিংসে যদি বাংলাদেশ বড় একটা লিড নিয়ে যায়, তাহলে কিন্তু তার সম্ভাবনা থেকে যাচ্ছে, কারণ বাংলাদেশের বলাররা কিন্তু বরাবরই একটু ভালো বল করছে এবং ফোর্থ ইনিংসে কিন্তু ধীরে ধীরে সেই ড্রপিং পিচটা একটু অন্যরকম খেলবে। তো যাই হোক, ব্যাটিং ইউনিটের কথা যদি বলি, সেখানে প্রথমে দেখা গেল স্পষ্টভাবে যে অস্ট্রেলিয়ার বলাররা কিন্তু বাংলাদেশের যে টপ অর্ডারকে আউটই করতে পারছে না, একের পর এক বল করে যাচ্ছে, পরিশ্রম করেছে, কিন্তু সেখান থেকে কিন্তু তাদেরকে উইকেট নিতে পারছে না। এটা প্যাট কামিন্স হোক বা জশ হাজেলউড হোক বা মিচেল স্টার্ক হোক, 3 বলের সে নিজের সেরাটা দিয়েছে তাদেরকে আউট করার জন্য, কিন্তু আনফরচুনেটলি পারলো না। তানজিদ হাসান এবং মুমিনুল হক দুজনে যে একটা পার্টনারশিপ তৈরি করেছিল, 60 রানের পার্টনারশিপ, সেটা কিন্তু এখনো কিন্তু অস্ট্রেলিয়াকে একটা নক করছে যে আগামীকালকে যদি তাড়াতাড়ি এই দুজনকে আউট করতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশ অনায়াসেই সেই প্রথম সেশনে হয়তো 100 রানের যে লিড যে আছে বর্তমানে ট্রেলে আছে, সেটা কিন্তু কমিয়ে দিতে পারবে। নো ডাউট এটা বাংলাদেশ ধরাছোঁয়ার বাইরে, হয়তো আগামীকাল ফার্স্ট সেশনে তার 10 ওভার মধ্যে অল উইকেট হয়ে যেতে পারে, যেটা আমরা প্র্যাকটিস ম্যাচের মধ্যে দেখলাম 19 রানে 2 উইকেট থেকে 54 রানে অল উইকেট ডাউন হতে পারে, কেন অস্ট্রেলিয়ার কন্ডিশনে ফার্স্ট সেশনটা খুবই টাফ হয়ে থাকে
এবং উইকেট যখন পড়তে থাকে এটা কিন্তু ভাই তাসের ঘরের মতো শেষ হয়ে যায়। এটা বাংলাদেশ টিম হোক বা অন্য যে কোনো টিম হোক, সব ক্ষেত্রে কিন্তু এরকম, কারণ কন্ডিশনটা এরকম থাকে সেখানে। মর্নিং সেশনটা খুব টাফ, যেমন ইংল্যান্ডের ক্ষেত্রেও। যাই হোক, বাংলাদেশ যদি আগামীকালকে লিড নিতে চায় তাহলে ডেফিনেটলি তাদের ফার্স্ট ইনিংস সার্ভাইভ করতে হবে। এবং যেহেতু দুই ব্যাটার ইনফর্মে দেখাচ্ছে এবং ভালো টাচে দেখাচ্ছে, অস্ট্রেলিয়ার মেইন বোলারকে ডিফেন্ড করতে পারছে ভালো করে, সেই জায়গার মধ্যে কিন্তু এখানে অস্ট্রেলিয়াকে আরো একটু বেশি পরিশ্রম করতে হবে বাংলাদেশকে সেখানে আউট করার জন্য। তো যাই হোক, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশ আজকে নিজের টেস্ট ক্রিকেটের ইতিহাসের, অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ 23 বছর পরে নিজের সেরা খেলাটি কিন্তু দিতে দেখলাম আমরা। কেননা একটা মোমেন্টে অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ কিন্তু সেভাবে খেলতে যাচ্ছিল, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিল না। স্টিভ স্মিথ একেই 70-80-র কাছাকাছি একটা রান করলো, কিন্তু তারপরে কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণ যে সাপোর্ট না পাওয়ার কারণে কিন্তু টিম 200-র নিচে আউট হয়ে গেল। অন্য কোনো ব্যাটার সেরকম ভাবে রানই করতে পারলো না। ট্রেভিস হেড থেকে ধরে সেখানে ক্যামেরন গ্রিন বা মার্নাস লাবুশেন থেকে ধরে বাদ বাকি ব্যাটার যারা আছে, তারা কেউ কিন্তু সেই একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারছেন যেটা স্টিভ স্মিথ খেলতে পেরেছিল। আর যে কারণে কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ 200-র নিচে আউট করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের বোলারদের জন্য এটা একটা পজিটিভ সাইন। এবং সেকেন্ড ইনিংসে যখন আবার বাংলাদেশ বল করতে আসবে অস্ট্রেলিয়াকে, তো সেই জায়গার মধ্যে কিন্তু তাদের এই কথাটা মাথায় থাকবে। এবং পিচ বরাবরই যত খেলবে ততই কিন্তু সেখানে একটু ভেরিয়েন্ট এন্ড বাউন্স থাকবে। এবং ড্রপিং পিচ আমরা জানি, একটা বল বাউন্স বেশি হবে, একটা বল নিচু থাকবে, এবং স্পিনের দিকে একটু ফ্রেন্ডলি হতে পারে ধীরে ধীরে দিন যত যাবে। অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে ম্যাচ অন এন অ্যাভারেজ 5 দিনে যাবে না, যেহেতু প্রথম দিনেই মোটামুটি 11 উইকেট পড়ে গেল। দেখার বিষয় আগামীকাল বাংলাদেশ ফার্স্ট সেশনটা কিভাবে সাস্টেন করে, কতটুকু খেলতে পারে। ফার্স্ট সেশন যদি খেলতে পারে, ভাই সেকেন্ড এবং থার্ড সেশন কিন্তু একটু ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়। আমরা জানি অস্ট্রেলিয়ার কন্ডিশনে বরাবরই টিকে থাকার লড়াই। অস্ট্রেলিয়ার কাছে সুযোগ প্রথম মর্নিং সেশনে যে 10 থেকে 12টা ওভার, সে ওভার যদি সেখান থেকে উইকেট তুলে নিতে পারে 1-2টা, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অন্যরকম রূপরেখা তৈরি হবে। আর যদি সেই 10 থেকে 15 ওভারটা অর্থাৎ মর্নিং সেশনের ইম্প্যাক্টফুল যে প্রথম সেশনটা 1 ঘন্টার সেশন, এটা যদি বাংলাদেশের ব্যাটসম্যান টিকে থাকতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি লিড পর্যন্ত নিতে পারবে 50 থেকে 60 রানের। আপনাদের মতামত কিরকম? আগামীকালকে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে কতটা রান স্কোর করতে পারে, অর্থাৎ অস্ট্রেলিয়ার থেকে লিড নিতে পারবে কিনা, নাকি অল্প রানে আউট হয়ে যাবে মর্নিং সেশনে? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থাকবেন। ধন্যবাদ।